আমরা এখন একাদশ শ্রেণীর ক্যালকুলাসের দ্বিতীয় লেসন নিচ্ছি। এর আগে আমরা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করেছি, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের তাৎপর্য দেখেছি এবং সেই জায়গা দিয়ে আমরা আলোচনাটা শুরু করছি। আমরা দেখেছি যে কোনো একটা ফাংশান আছে, ওয়াই অ্যাজ এ ফাংশান অফ এক্স দেওয়া আছে, সেখান থেকে ডিওয়াই ডিএক্স আমরা বের করা দেখেছি। এবং ডিওয়াই ডিএক্স বলতে কী বোঝায়, যদি ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্সকে আমরা যদি লেখচিত্রটা নিই, আমরা যদি একটা কার্ভ ড্র করি ওয়াই ভার্সেস এক্স, তাহলে লেখচিত্রের যে পয়েন্টে এক্স ইকুয়ালস টু ধরা যাক x1 একটা বিন্দু, সেই পয়েন্টে আমরা ডিওয়াই ডিএক্স বলতে কী বোঝায়, যে সেই পয়েন্টে যদি আমি একটা স্পর্শক টানি, সেই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করা হয়, তাহলে সেই ট্যানজেন্টে যে গ্রেডিয়েন্ট বা নতি, সেটাই সেই বিন্দুতে ডিওয়াই ডিএক্সকে নির্দেশ করবে। যেমন ধরা যাক এখানে একটা ইকুয়েশন আছে, ওয়াই সমান এক্স স্কোয়ার। তোমরা জানো ওয়াই একটা ভ্যারিয়েবল, এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই এক ঘাতে আছে, এক্স দ্বিঘাতে আছে, ওয়াই সমান এক্স স্কোয়ার। এই ইকুয়েশনের লেখচিত্র হয় একটি প্যারাবোলা, এবং যে এই প্যারাবোলা আমরা টেনেছি ওয়াই টি পি এন, এরকম একটি প্যারাবোলা। এবার প্যারাবোলার ধরো পি বিন্দুতে আমরা দেখতে চাইছি যে ডিওয়াই ডিএক্সের মান, তাহলে কি করব, আমরা পি বিন্দুতে স্পর্শক টেনেছি, স্পর্শকের নতি কতখানি হবে দেখো, ট্যান থিটা। এখানে যে অ্যাঙ্গেল করলো থিটা, তাহলে ট্যান থিটা সমান সমান পি কিউ বাই আর কিউ, আর কিউ। এটাই এই বিন্দু ডিওয়াই ডিএক্সকে প্রকাশ করবে। কোন বিন্দুতে? পি বিন্দুতে। পি বিন্দুতে ধরো এই পি বিন্দুতে আমি স্পর্শক টেনেছি, তাহলে তার এক্স কোঅর্ডিনেট কত, ধরা যাক x1, তাহলে এক্স ইকুয়ালস টু x1, এই পয়েন্টটা কিউ পয়েন্টে এক্সের মান যদি x1 হয়, তাহলে এখানেও এই ট্যান থিটার মানটা এক্স ইকুয়ালস টু x1 পয়েন্টেই ডিওয়াই ডিএক্সকে বোঝাবে। ডিওয়াই ডিএক্স এই মানটা কোথায় হবে? এক্স ইকুয়ালস টু x1 এ। একইভাবে টি আর একটা বিন্দু, সেই বিন্দুতে যদি আমি ডিওয়াই ডিএক্স চাই, টি বিন্দুতে ধরো এক্সের মান x2, তাই কী হবে, সেই বিন্দুতে স্পর্শক টেনেছি টিএম, টিএম এক্স অক্ষের সঙ্গে কোণ করেছে থিটা 1, তাহলে এইখানেতে আমরা আবার একইভাবে ট্যান থিটা 1 যদি বের করি, ট্যান থিটা 1 সমান ধরো তোমার এখানে এল বিন্দুতে টাচ করলো, তাহলে টিএল বাই এল এম, তাহলে টিএল বাই এল এম। এটা ট্যান থিটা 1কে বোঝাচ্ছে। এটা কোন পয়েন্টের জন্য? ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু x2। সুতরাং ডিওয়াই ডিএক্স সমান ট্যান থিটা 1 সমান সমান এখানে টিএল বাই এল এম, অর্থাৎ এই বিন্দুতে অবকল সহগ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট পেলাম কোন পয়েন্টে? এক্স ইকুয়ালস টু x2 পয়েন্টে। সুতরাং যে কোনো বিন্দুতে যদি আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হয়, তাহলে আমরা যে ফাংশনটা দিয়েছে তার যদি লেখো টানি, সেই লেখো যদি একটি বক্ররেখা হয়, তাহলে যে বিন্দুতে বলেছে সেই এক্সের সেই মানের জন্য যে বিন্দুটি পাচ্ছি ওই কার্ভের উপরে, সেখানে যদি আমরা একটা স্পর্শক টানি, ইফ উই ড্র এ ট্যানজেন্ট, দেন দ্য গ্রেডিয়েন্ট বা নতি অফ দ্য ট্যানজেন্ট উইল গিভ দ্য ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য সেট পয়েন্ট। এবার ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারে দেখো আমরা দেখেছিলাম ডিওয়াই ডিএক্স করলে হয় কত হয়? 2x। এবার ধরো আমাদের এক্স ইকুয়ালস টু x1, এই এক্স ইকুয়ালস টু যেখানে x1 বলেছে, x1 এর মান ধরো 6, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু x1 তাহলে কত হবে বলো? এক্স ইকুয়ালস টু x1, এক্সের মান 6 বসিয়ে দেবো, তাহলে 2 গণিত 6, তার মানে কত? 12। এইভাবে বেরিয়ে আসবে খুব সহজে। আবার ধরো তোমাকে বললো ডিওয়াই ডিএক্স এই এক্স ইকুয়ালস টু x2, এটা হলো এক্সের মান হলো 3, তাহলে সেখানে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু x2 কত হবে? x2তে হবে ডিওয়াই ডিএক্স ছিল 2x, এক্সের মান তাহলে কত বসাবো? 3, তাহলে 3 দুগুণ 6। এইভাবে খুব সহজে ডিওয়াই ডিএক্সকে আমরা পেয়ে যেতে পারি। এখানে আমরা এর আগের লেসনে দেখেছিলাম ডিওয়াই ডিএক্সের মান আমরা বলেছিলাম পজিটিভই যে হবে, সবসময় তার কথা নেই। সেখানে উদাহরণ দিতে গিয়ে আমাদের একটা জায়গায় একটা মিস্টেক হয়ে গেছিলো। যেমন ধরো এ একটা পয়েন্ট ছিল, এ পয়েন্টে যদি আমি তোমার ডিওয়াই ডিএক্স বের করি, তাহলে ওই পয়েন্টে স্পর্শক টানলাম, স্পর্শক এসি, এই স্পর্শকের নতি বের করব, ট্যান থিটা 1 সমান সমান কী হওয়া উচিত? লম্ব অর্থাৎ এ বি বাই কত হবে? বিসি। আমরা ওখানে বলতে বলতে ও বি বলে দিয়েছিলাম, এই দূরত্বটা বলা হয়েছিল, কিন্তু তা না, বিসি। এখানে তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে ও এ বি, তবেই তো ট্যান থিটার প্রশ্ন আসছে। তাহলে ট্যান থিটা 1 এ বি বাই বিসি, এখানে তাহলে কত হবে? এ বি
দেখো বি থেকে এতে গেছি কয় একক, এখানে ছবি দেখাচ্ছে 5 একক। বি সি কতটা, 0 থেকে এখানে হচ্ছে 4 আর এদিকে -4, তাহলে কত হলো 4 মাইনাস অফ -4, তার মানে 8 একক, তাহলে 5-এর 8। তাহলে এ বিন্দুতে ডিওয়াই ডিএক্সের মান কিন্তু এখানে আমরা দেখছি কত হলো 5-এর 8। একইভাবে যদি ডি বিন্দুতে যাও, ডি বিন্দুতে কিন্তু একটা মজা আছে। ডি বিন্দুতে ধরো এই কোণটা θ2, তাহলে এইখানে স্পর্শকের নতি যদি আমাকে বের করতে হয় ডিওয়াই ডিএক্স, দেখো এইখানে দেখো আমরা কিন্তু যখন চেঞ্জ নিই না, পরেরটা মাইনাস আগেরটা লিখি। যেমন ধরো এইখানেতে এ বিন্দুতে যখন আমি y2 মাইনাস y1 লিখছিলাম, y2 5, y1 ছিল এক্স অ্যাক্সিসের উপরে 0, তাই এটা ছিল 5 মাইনাস 0। এখানে কি লিখবে দেখো, দেখো y2 কিন্তু এইখানে দেখো f1 বিন্দুর যে y কোঅর্ডিনেট সেটা কিন্তু 0, তাহলে y2 মাইনাস y1 কিন্তু 5, তাহলে কি হলো 0 মাইনাস 5, চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সুতরাং স্পর্শকের নতি মানে ডিএফ1-এর নতি। এবার ডিএফ1-এর f1-এর জন্য ডিওয়াই বের করতে চাইছি, তাহলে ডিওয়াই যখন বের করছি f1-এর কোঅর্ডিনেট কত দেখো, এই পয়েন্টের কোঅর্ডিনেট x0, y কিন্তু 0, এখানে হোয়ারাস কোঅর্ডিনেটটা দেখো এখানে ছবি অনুযায়ী 8 এবং এখানে ওয়াই কোঅর্ডিনেট 5, তাহলে ওয়াই যদি চেঞ্জ নিই y2 0 বাট x2 কত, y2 0 সরি y1 কত 5, তাহলে 0 মাইনাস 5, এখানে এক্সের ভ্যালু অবশ্য 14, তাহলে দেখো তোমার x2 কত 14 মাইনাস x1 কত, এই ডিএফ এর জন্য কিন্তু ফর দ্য স্ট্রেট পোর্শন ডিএফ, ফর দ্য ট্যানজেন্ট ডিএফ অ্যাকচুয়ালি 14 থেকে বাদ গেল 8, মানে -5/6। সুতরাং ডিওয়াই ডিএক্স কিন্তু এখানে নেগেটিভ, এবং সেটাই তো বটে, কারণ দেখতেই পাচ্ছ পরিষ্কার, ইট ইজ কোয়াইট অবভিয়াস দ্যাট θ2 ইজ অবটিউজ অ্যাঙ্গেল, অ্যান্ড ফর দিস দি অবটিউজ অ্যাঙ্গেল ট্যানজেন্ট of the angle must be negative, so the gradient is negative here, there is no doubt about it. Next আমরা এইবারে যে জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে ফাংশনের ম্যাক্সিমা এবং মিনিমা নিয়ে আমরা এবারে বলবো। এইখানেতে ম্যাক্সিমা এবং মিনিমা, ধরো একটা y অ্যাজ এ ফাংশন অফ এক্স দেওয়া আছে, আমরা দুটো লেখচিত্র টেনেছি দেখতে পাচ্ছ, একটা PAQ আর একটা LBQ, দুটো লেখচিত্র, y ভার্সেস এক্স লেখো। দেখতে পাচ্ছ লেখোতে ওয়াইয়ের মান কিন্তু ম্যাক্সিমাম অ্যাট এ, ধরো এটা x=x1 ওয়াইয়ের ম্যাক্সিমাম মানও এ, এইখানে তাহলে ওয়াইয়ের মিনিমাম মান কিন্তু অ্যাট বি সাপোজ x2-তে। এবার দেখো তো যদি আমরা এ বিন্দুতে আমরা যদি স্পর্শক টানি, if we draw a tangent either at A or at B, কি হচ্ছে দেখো তো, the tangent is parallel to the x-axis, তাহলে তার x-axis-এর সঙ্গে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাহলে tan θ = dy dx at any point কি বোঝায়, সেই বিন্দুতে ট্যানজেন্ট ড্র করেছি, সেই ট্যানজেন্টের নতি, সেই ট্যানজেন্টগুলো কত অ্যাঙ্গেল করেছে, এই ট্যানজেন্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি x-axis-এর সঙ্গে 0 অ্যাঙ্গেল করেছে, তাহলে tan θ = কত 0, কোথায় অ্যাট x=x1, যেখানে y সমান y ম্যাক্সিমাম, যেখানে ওয়াইয়ের মান ম্যাক্সিমাম। হোয়ারঅ্যাজ সেকেন্ড কার্ভেও দেখো আবার থিটা কত 0 ডিগ্রি, ডিওয়াই ডিএক্স সমান ট্যান থিটা সমান 0, কোথায় অ্যাট x=x2, সেখানে ওয়াইয়ের মান কত ওয়াই মিনিমাম, এ দেখো বি বিন্দুর জন্য ওয়াইয়ের মান মিনিমাম, এ বিন্দুর জন্য ওয়াইয়ের মান ম্যাক্সিমাম, তাহলে এইখানে বি বিন্দুর জন্য ওয়াইয়ের মান মিনিমাম, তাহলে অ্যাট y=y মিনিমাম ট্যানজেন্ট কি হলো, ট্যানজেন্ট ইজ প্যারালাল টু দ্য x-axis আইদার মিনিমাম অর ম্যাক্সিমামে, তখন দেখলাম ডিওয়াই ডিএক্স সমান তো ট্যান থিটা, তার মান তো 0, তাহলে ফাংশানের ভ্যালু y=f(x), এই ফাংশানটা আইদার ম্যাক্সিমাম হোক অথবা মিনিমাম হোক, সেই ফাংশানের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্সের মান কত হবে 0 হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। যখন ওয়াই যে পয়েন্টের জন্য, যেমন ধরো x1-এ x=x1-এ
এই পয়েন্টের জন্য এক্স ইকাস টু এক্স ওয়ান পয়েন্টে ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম, ডিওয়াই ডিএক্স দেখলাম আমরা বিশ্লেষণ করে 0। অ্যাট এক্স ইকাস টু এক্স টু ফাংশনের ভ্যালু মিনিমাম, দেয়ার অলসো ডিওয়াই ডিএক্স ইজ 0. সো we can come to the inference that dy dx is 0 for that value of x for which the function y having either the maximum value or minimum value, অর্থাৎ y এর মান ম্যাক্সিমাম হোক সর্বোচ্চ হোক বা মিনিমাম হোক সর্বনিম্ন হোক, দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স, যে পয়েন্টে ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম হবে সেই পয়েন্টে ওই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ডিওয়াই ডিএক্স হবে 0. নেক্সট আমরা এইবারে দেখতে চাইছি যে এর আগে আমরা কি কোন জায়গায় পৌঁছালাম, ফাংশন ম্যাক্সিমাম হোক আর মিনিমাম হোক ডিওয়াই ডিএক্স 0. এইবার কখন ডিওয়াই ডিএক্সের ভ্যালু ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে সেটা দেখব. এখানে ওয়াই ভার্সেস এক্স একটা লেখচিত্র টানা আছে, দেখো পি এ আর এস কিউ এই কার্ভটা, পি এ আর এস কিউ এই বক্ররেখা, এ বিন্দুতে দেখো এক্স ইকালস টু এক্স ওয়ানে এ বিন্দুতে কার্ভে দেখা যাচ্ছে ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম, তাহলে ওয়াই ইজ ম্যাক্সিমাম অ্যাট এ. সো ওয়াই ইকুয়ালস টু ওয়াই ম্যাক্সিমাম অ্যাট এ মানে এক্সের মান কত যখন হয় না এক্স ইকালস টু এক্স ওয়ান. ওয়াইয়ের মান দেখো মিনিমাম এই বি বিন্দুতে, তাহলে এটা অ্যাট এ ওয়াই ম্যাক্সিমাম হলো, ওয়াই ইকালস টু ওয়াই মিনিমাম কোন পয়েন্টের জন্য অ্যাট বি, এবং সেই জন্য এক্স ইকালস টু এক্স টু. এখন আমরা দুটো জায়গাতেই দেখো ট্যানজেন্ট ড্র করেছি. ট্যানজেন্টগুলো কেমন হয়েছে এর আগে আমাদের এক্সপিরিয়েন্স যা বললো, প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, সুতরাং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন কত হবে 0 হবে. সো ডিওয়াই ডিএক্স hence the slope of the curve at x equals to x1 or at x equals to x2, y is maximum at x equals to x1, y is minimum at x equals to x2. যাই হোক না কেন x1 or x2 at x1 or x2 tangent to the curve is parallel to x axis, so that tan theta equals to 0, so dy dx is 0. এখন আমাদের কাছে প্রশ্ন আসছে কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম হবে, ডিওয়াই ডিএক্স 0 হলো, এবার তাহলে ডিওয়াই ডিএক্স 0 হলে ম্যাক্সিমামও হতে পারে মিনিমামও হতে পারে, তাই তোমার কাছে দুটো রাস্তা, কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম এটা এখন আমরা দেখব. ধরো এ বিন্দুতে ডিওয়াই ডিএক্স ছিল 0, এ থেকে আমরা সামান্য সরে গেলাম আর বিন্দুতে, আর বিন্দুতে স্পর্শক টেনেছি, দেখো সেই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে θ3 কোণ করেছে, এবং এই কোণটা কিন্তু অবটিউজ অ্যাঙ্গেল স্থূলকোণ. আবার দেখো এখানে ওয়াই টুর মানটা কেমন হচ্ছে, ওয়াইয়ের মান পজিটিভ ভ্যালু থেকে 0-র দিকে যাচ্ছে, তাহলে ডেল্টা ওয়াই কিন্তু নেগেটিভ, ডেল্টা এক্স এক্স ওয়ান থেকে ডান দিকে যাচ্ছি, ডেল্টা এক্স ইজ পজিটিভ. তা দেখো তো ডেল ওয়াই ডেল এক্সের ভ্যালু কেমন হবে, ডেল ওয়াই ডেল এক্সের ভ্যালু হবে নেগেটিভ. সো লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কেমন, অবশ্যই নেগেটিভ. তাহলে দেখো এটাই তো স্লোপ অফ দ্য কার্ভ, তাহলে অ্যাট এক্স ইকালস টু এ স্লোপ ছিল ডিওয়াই ডিএক্স ছিল 0, কিন্তু তা থেকে সামান্য সরে গেলাম আর বা তারও আগের পয়েন্টে স্লোপ হলো নেগেটিভ, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এ ছিল 0, ডিওয়াই ডিএক্স নিয়ার টু এ, বাট এই যে আর বিন্দুর জন্য এক্সের মান কিন্তু বাড়ছে, এক্স আরেকটু ডান দিকে সরে এসেছি, তাহলে জাস্ট গ্রেটার দ্যান x1 একটা পয়েন্ট, এক্সের মান যদি আরেকটুকু বাড়ানো হয়, ডিওয়াই ডিএক্সের মান আগে এম সমান ট্যান থিটা m1 ছিল 0, এখন m2 কত হলো, এটা কিন্তু দেখতেই পেলে ডেল ওয়াই ডেল এক্স নেগেটিভ, তাহলে m2 হলো লেস দ্যান 0. তাহলে m2 মাইনাস m1, m2 মাইনাস m1টা কি, নতির পরিবর্তন, কেমন হলো লেস দ্যান 0. আরে নতি তো ডিওয়াই ডিএক্স, তাহলে এটা তো ডেল্টা এম হলো, ডেল্টা এম লেস দ্যান 0, এম তো তাহলে ডি ডেল্টা এম বা ডিএম, ডি অফ এম মানে কি ডিওয়াই ডিএক্স, এটা কার সাপেক্ষে পরিবর্তন এক্সের সাপেক্ষে, তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স ইজ লেস দ্যান 0, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু
লেস দ্যান জিরো। তাহলে ফাংশানের ভ্যালু যখন ম্যাক্সিমাম হলো তখন আর একটা জিনিস দেখলাম, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিওয়াই ডিএক্স। দেখো এখানে নতি সে ডিওয়াই ডিএক্স বলছিল, দেখলাম তারপরে ডিওয়াই ডিএক্সের মান নেগেটিভ হয়ে গেল, চেঞ্জটাও হলো নেগেটিভ, পরের M2 মাইনাস M1 দ্যাট ইজ লেস দ্যান জিরো। সো ডিএম ইজ বা ডিডিএক্স অফ এম, দূরত্বের সঙ্গে এম এর পরিবর্তনের হার, ইজ লেস দ্যান জিরো। এম তো ডিওয়াই ডিএক্স বোঝায়, তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স ওয়ান ডি2y dx2, এটাকে বলা হয় ডাবল ডিফারেন্সিয়েশন যখন করছি, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে d2y dx2 ইজ লেস দ্যান জিরো। তাহলে ফাংশানের ভ্যালু হলো কি ছিল, এ বিন্দুতে কেমন ছিল, ম্যাক্সিমাম, তাহলে ফাংশান হলো ম্যাক্সিমাম। এইবার দেখা যাক আমাদের কোন বিন্দুতে আমরা এখন আছি। দেখো আমরা কিন্তু এখন রয়েছি তোমার বি বিন্দুতে। বি বিন্দুতে ফাংশানের ভ্যালু কেমন, অ্যাড বি, ফাংশানটা কেমন, ফাংশানের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু ওয়াই মিনিমাম। দেখো তুমি কার্ভের মধ্যে পি এ আর এস কিউ, দেখো কার্ভটা সব থেকে ভ্যালুটার মান সব থেকে কম বি বিন্দুতে, এখানে ডিওয়াই ডিএক্স কিন্তু জিরো। এইবার দেখো তো বি থেকে সামান্য সরে এল বিন্দুতে গেলাম, স্পর্শক টানলাম, স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কেমন কোণ করেছে, সূক্ষ্ম কোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল হলে ট্যান থিটার মান কত, এখানে কোণটা যদি থিটা বলি তাহলে ট্যান থিটা সমান সমান কত, ট্যান থিটা ইজ পজিটিভ। তাহলে দেখো অ্যাড বি ডিওয়াই ডিএক্স সমান সমান M1 সমান ছিল জিরো। এবার বি থেকে সামান্য সরে অ্যাট এল পয়েন্টে যখন গেলাম ডিওয়াই ডিএক্স সমান M2, দেখো M2র মান কি হলো, সমান ট্যান থিটা, থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে ট্যান থিটা গ্রেটার দ্যান জিরো। তাহলে চেঞ্জ কেমন হলো, ডিডিএক্স অফ কত হলো, চেঞ্জটা কার, M2 মাইনাস M1 মানে ডিডিএক্স অফ এম এর পরিবর্তন সমান কেমন হলো, দেখো এ সমান M2 মাইনাস M1 দ্যাট ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে দেখো কি দাঁড়ালো, ডিডিএক্স অফ এম মানে কত, এম মানে তো তোমরা জানো ডিওয়াই ডিএক্স, গ্রেটার দ্যান জিরো। তাহলে গ্রেটার দ্যান জিরো হলে কি হবে, বি বিন্দুতে ফাংশানের ভ্যালু কেমন ছিল, বি বিন্দুতে কিন্তু আমাদের ফাংশানের ভ্যালু ছিল মিনিমাম। তাহলে আমরা এখানে বলতে পারছি সেখানে কি এলো বি বিন্দুর জন্য, দেখো d2y dx2 কেমন দাঁড়ালো, গ্রেটার দ্যান জিরো। কোথায়, অ্যাট দ্য পয়েন্ট বি আমাদের অ্যানালিসিস বললো। সুতরাং যখন ওয়াই ইকুয়ালস টু এফ এক্সে এক্সের যে ভ্যালুর জন্য, এক্সের দেখো এখানে ভ্যালু ধরেছিলাম x2 বি বিন্দুতে, তাহলে যখন এক্স ইকুয়ালস টু x2 তখন কিন্তু এই এক্স ইকুয়ালস টু x2তে যদি ওয়াই মিনিমাম হয় তাহলে শর্ত পেলাম d2y dx2 গ্রেটার দ্যান জিরো হবে, যেটা বিতে হয়েছে। কিন্তু যখন আমরা এতে দেখেছিলাম, কি দেখেছিলাম, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এটা কী ছিল, অ্যাট এতে ওয়াইয়ের ভ্যালু ছিল ম্যাক্সিমাম, তখন কিন্তু দেখলাম ম্যাক্সিমাম হলে d2y dx2 কী হয়েছিল, লেস দ্যান জিরো হয়েছিল। সুতরাং আমাদের কোনো যদি ফাংশানের ম্যাক্সিমাম বা মিনিমাম নিয়ে কোনো প্রশ্ন আসে, প্রথমে আমরা দেখব যে ডিওয়াই ডিএক্স মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন অফ দ্য ফাংশান ইকুয়ালস টু জিরো, এই শর্ত পুট করব, ফার্স্ট শর্ত। এটা যদি জিরো হয় তাহলে ফাংশানের ভ্যালু কেমন কেমন হতে পারে, আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। এইবার ম্যাক্সিমাম হলে কি হবে, আবার ডিফারেন্সিয়েট করব, ডিওয়াই ডিএক্স করে যাকে পেলাম তাকে আবার ডিফারেন্সিয়েট করব। যদি আমার ম্যাক্সিমাম হয় আবার ডিফারেন্সিয়েট করলে d2y dx2 হবে লেস দ্যান জিরো। কিন্তু যদি আমার মিনিমাম হয় ফাংশানের ভ্যালু তখন কিন্তু আবার ডিফারেন্সিয়েট করলে d2y dx2 গ্রেটার দ্যান জিরো হবে। এইভাবে
ফাংশনের ভ্যালু অ্যাট এক্স ইকালস টু এক্স ওয়ান বা অ্যাট এক্স ইকালস টু এক্স টুতে ম্যাক্সিমাম বা মিনিমাম এটা আমরা নির্ধারণ করব। এবার দেখা যাক, আমরা কার্ভ সংক্রান্ত কথাগুলো আবার ঝালিয়ে নিই একবার। তোমার প্রশ্ন হলো অ্যাট এম বিফোর এ স্লোপ ইজ, অ্যাট এম বিফোর এ স্লোপ ইজ, দেখো এখানে পজিটিভ, সুতরাং স্লোপ হলো পজিটিভ। অ্যাট আর আফটার এ, এর পরে আর বিন্দুতে স্লোপ অফ দ্য কার্ভ, দেখো এখানে অবটিউজ অ্যাঙ্গেল, স্লোপ ইজ নেগেটিভ। সো রেট অফ চেঞ্জ অফ স্লোপ, আর এম এর মধ্যে স্লোপের চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ স্লোপ ইজ অলওয়েজ নেগেটিভ। কারণ প্রথম স্লোপটা যদি আমার M1 হয়, পরেরটা M2 হয়, তাহলে স্লোপের চেঞ্জ কত হবে? M2 মাইনাস M1, এটা তো নেগেটিভ কোয়ান্টিটি, আর আমার ডেল্টা এক্স তো পজিটিভ, তাহলে এক্সের সাপেক্ষেও যদি চেঞ্জ নিই সেটা নেগেটিভ। তো ফর ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কোথায়? অ্যাট এক্স ইকালস টু এক্স ওয়ান, ম্যাক্সিমাম অ্যাট এক্স ইকালস টু এক্স ওয়ান, ডিডিএক্স অফ, এটা তো ডিএম, তাহলে ডিএম, তাহলে ডিডিএক্স অফ কত? ডিওয়াই ডিএক্স, মানে ডিডিএক্স অফ এম, এটা ডিএম, তো ডিএম যদি নেগেটিভ হয়, ডিএক্স তো পজিটিভ, তাহলে তুমি বলতে পারো ডিএম নেগেটিভ, ডিএক্স পজিটিভ, তাহলে ডিএম ডিএক্স কেমন হবে? ডিএম ডিএক্স কিন্তু হবে নেগেটিভ, ডিএম ডিএক্স লেস দ্যান জিরো হবে। তার মানে ডিডিএক্স অফ এম মানে কত? ডিওয়াই ডিএক্স, এটা কি হবে? নেগেটিভ, লেস দ্যান জিরো। সো ডি টু ওয়াই ডিএক্স টু, একে এক কথায় বলছে ডাবল ডিফারেন্সিয়েশন লেস দ্যান জিরো। যখন ফাংশনের ভ্যালু অ্যাট এ কেমন ছিল? ওয়াই ইকুয়ালস টু ওয়াই ম্যাক্সিমাম, তখন কিন্তু এটা আমরা হতে দেখেছি। আবার দেখো অ্যাট বি, বিতে স্লোপ অফ দ্য কার্ভ ইজ জিরো, এতে যেমন স্লোপ অফ দ্য কার্ভ ছিল জিরো, এর আগে এর পরে কেমন হয়েছিল সেটা দেখেছিলাম। এবার বলছে এস পয়েন্ট বিফোর এ স্লোপ কেমন? নেগেটিভ। এই যে এস বিন্দুতে যদি আমি স্লোপ টানি, তাহলে এই স্লোপটা কিন্তু নেগেটিভ, আর এ যেমন নেগেটিভ হয়েছিল, এসেও কিন্তু এই যে এস বিন্দুতে কার্ভ, এটা কীরকম কোণ করছে? অবটিউজ অ্যাঙ্গেল। সো অ্যাট এস স্লোপ ইজ নেগেটিভ। এইবার অ্যাট বি স্লোপ জিরো, কিন্তু অ্যাট এল, দেখো বি এর পরে তুমি এল বিন্দুতে গেছো, এখানে কিন্তু স্লোপটা পজিটিভ, কারণ কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সঙ্গে। সো অ্যাট এল স্লোপ ইজ পজিটিভ। তাহলে দেখো যখন আমি এল বিন্দুতে গেলাম স্লোপ পজিটিভ, তাহলে রেট অফ চেঞ্জ অফ স্লোপ, রেট অফ চেঞ্জ অফ স্লোপ, আচ্ছা তুমি দেখো এখানে স্লোপের চেঞ্জ ডিএম কেমন? পরেরটা বিয়োগ আগেরটা, কিন্তু বি এর পরে এল বিন্দুতে স্লোপকে যদি আমি M2 বলি, বি এর আগে এসে স্লোপকে যদি M1 বলি, তাহলে ডিএম হলো M2 মাইনাস M1। দেখো M2 পজিটিভ, মাইনাস অফ মাইনাস কী আছে? হয়ে যাবে পজিটিভ, তাহলে ডিএম হলো পজিটিভ। ডিএম যদি পজিটিভ হয়, ডিএক্স, দেখো আমরা কিন্তু এ বা বি যেখানেই যাচ্ছি ক্রমাগত ডান দিকে সরছি, অ্যালং এক্স অ্যাক্সিস ভ্যালু বাড়ে, তাহলে ডিএক্স তো গ্রেটার দ্যান জিরো, তাহলে ডিএম ডিএক্স কী হবে? ডিএম গ্রেটার দ্যান জিরো, ডিএক্স গ্রেটার দ্যান জিরো, তাদের যে রেশিও দ্যাট শুড বি গ্রেটার দ্যান জিরো। সুতরাং তখন ডিএম ডিএক্স গ্রেটার দ্যান জিরো, দ্যাট ইজ ইউর ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান জিরো। কোথায়? অ্যাট বি, তাই না? বি এর আগে এবং পরের মধ্যে চেঞ্জটা দেখলাম। সো অ্যাট বি, যে পয়েন্টে এক্স ইকুয়ালস টু এক্স টু, দ্যাট ইজ অ্যাট বি, ডি টু ওয়াই ডি এক্স টু গ্রেটার দ্যান জিরো। অ্যাট বি কী ছিল? বি বিন্দুতে কী ছিল? ফাংশনের ভ্যালু মিনিমাম, ওয়াইয়ের মান ছিল মিনিমাম। অ্যাট এতে কী হয়েছিল? এতে আমরা অ্যানালিসিস করে দেখেছিলাম ডি টু ওয়াই ডিএক্স টু লেস দ্যান জিরো। ডিওয়াই ডিএক্স কী হয়েছিল? এ বা বি দুটো বিন্দুর জন্যই জিরো ছিল, কিন্তু যখন আমি ম্যাক্সিমামে গেলাম, আগের আর পরের বিন্দুর মধ্যে যদি স্লোপের চেঞ্জ ধরি, বা এই বিন্দু পরের বিন্দুর মধ্যে স্লোপের চেঞ্জ ধরি, যখন ম্যাক্সিমাম চেঞ্জ, স্লোপের চেঞ্জের হার ডি টু ওয়াই ডিএক্স টু ম্যাক্সিমামের জন্য লেস দ্যান জিরো, আর ফাংশনের ভ্যালু যদি মিনিমাম হয় ডি টু ওয়াই ডিএক্স টু গ্রেটার দ্যান জিরো। অবশ্যই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রয়োগ করব।
এখন এই সংক্রান্ত একটা সমস্যার সমাধান করার চেষ্টা করা যাক। দেখো, এই ম্যাক্সিমা মিনিমা ইত্যাদি সংক্রান্ত কথা আসছে। বলছে দ্য হাইট রিচড ইন টাইম টি বাই পার্টিকল থ্রোন আপওয়ার্ড উইথ এ স্পিড ইউ ইজ গিভেন বাই এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। দেখো, এইখানে আমাদের কয়েকটা কথা ভালো করে বুঝে নিতে হবে। এই যে ইকুয়েশন আছে না, এই ইকুয়েশনে ইউ ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, আর কে কনস্ট্যান্ট, জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ইট ইজ অলসো এ কনস্ট্যান্ট। সো হু আর ভ্যারিয়েবলস হেয়ার, এইচ অ্যান্ড টি, এরাই কিন্তু ভ্যারিয়েবল। এইবার দেখো, তাহলে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা দেওয়া আছে। বলছে ফাইন্ড দ্য টাইম টেকেন ইন রিচিং দ্য ম্যাক্সিমাম হাইট। তাহলে দেখো ফাংশান এটা এইচ, যেমন আমরা ওয়াই বলি, বাঁদিকে এইচ আছে, বলছে এর ভ্যালু ম্যাক্সিমাম বের করো। এর ম্যাক্সিমাম ভ্যালুতে যখন আমরা যেতে চাইছি, তাহলে আমাদের কি করা উচিত? ফার্স্টে দেখি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, কে ভ্যারিয়েবল এইচ আর টি, তাহলে ডিএইচ ডিটি বের করি, সমান সমান ইউ মাইনাস হাফ জি কনস্ট্যান্ট থাকলো, টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টোয়াইস টি। দেখো ফাংশন ম্যাক্সিমাম বা মিনিমাম যাই হোক না কেন, এর ভ্যালু কী হবে? জিরো। তাহলে ডিএইচ ডিটি ইজ জিরো, আইদার এইচ ইজ ম্যাক্সিমাম অর মিনিমাম। তাহলে এইচ ম্যাক্সিমাম বা এইচ মিনিমাম যাই হোক না কেন, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন জিরো। তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন যদি জিরো হয়, তাহলে এটা বসালে কি হলো? দেখো, ইউ মাইনাস জিটি সমান জিরো, সো টি ইকুয়ালস টু ইউ বাই জি। এইবার দেখো, আমরা জানি আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট করব। তাহলে এবার কি করব? ডিডিটি অফ ডিএইচ ডিটি সমান সমান কত? ডিডিটি অফ কত? ইউ মাইনাস জিটি। ইউ তো কনস্ট্যান্ট, তাহলে ডিডিটি অফ ইউ কত? জিরো নিশ্চয়, মাইনাস তারপর ডিডিটি অফ জিটি। দেখো তো কী হলো? প্রথমে জিরো মাইনাস জি কনস্ট্যান্ট বেরিয়ে এলো, টি এর নিজের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ওয়ান মাইনাস জি, সো নেগেটিভ। সুতরাং আমরা, এবং নেগেটিভ অ্যান্ড ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টি, সুতরাং আমরা ওই যে ডিউ ডিটি করে ডিএইচ ডিটি করে যে জিরো পুট করে যে ভ্যালু পেয়েছি, সেই ভ্যালুর জন্য আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ ইউর ডি টু এইচ ডিটি টু, তাই না? ডিডিটি অফ ডিএইচ ডিটি মানে ডি টু এইচ ডিটি টু ইজ নেগেটিভ, মাইনাস জি নেগেটিভ। আর ফাংশানের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন যদি নেগেটিভ হয়, যে ভ্যালুর জন্য, টি এর যে মানের জন্য সেটা হবে, যেমন আমরা ওই এক্স ইকালস টু এক্স ওয়ানে বলছিলাম, তাহলে টি ইকালস টু ইউ বাই জি, এখানে তাহলে ফাংশানের ভ্যালু ম্যাক্সিমাম, সুতরাং এইচ ইজ ম্যাক্সিমাম, সো এইচ ইজ দ্য ম্যাক্সিমাম হাইট। সুতরাং এই ভ্যালুতে টি এর এই মানটা বসালেই আমরা টি এর এই মানের জন্য দেখছি হাইটটা ম্যাক্সিমাম হবে। এবার ম্যাক্সিমাম হাইট কী করে পাবো? এইচের এই এক্সপ্রেশনে, এই ফার্স্ট এক নম্বর ইকুয়েশনে, তাহলে আমরা টি এর জায়গায় কত বসাবো? ইউ বাই জি। যদি বসাই, দেখো এইচ সমান ইউ ইন্টু টি এর জায়গায় কত বসালে? ইউ বাই জি মাইনাস হাফ জি ইন্টু টি এর জায়গায় ইউ বাই জি তার হোল স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার বাই জি মাইনাস হাফ, একটা জি কেটে যাবে, ইউ স্কোয়ার বাই টু জি থাকলো, টু জি লসাগু হলে ইউ স্কোয়ার বাই টু জি। সো এইচ ম্যাক্সিমাম কত পেলাম? এই মানটা বসালেই বললাম ভ্যালুটা ম্যাক্সিমাম পাবো, সো এইচ ম্যাক্সিমাম ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই টু জি। নেক্সট, একই ধরনের আমাদের আরেকটি সমস্যা আছে, সেটার সমাধান এখন আমরা করার চেষ্টা করি। কি বলছে দেখো, বলছে দ্য ভেলোসিটি অফ এ পার্টিকল ভ্যারিজ অ্যাজ v equals to 60 square minus 60 cube. C is a number, it is a constant quantity. So velocity is given in terms of time. So there are two variables, one is v and another one is t. V is in meter and t is in second. এটা বলা আছে, at what values of t with the velocity will the velocity be maximum or minimum? তাহলে টি এর কোন মানের জন্য ভেলোসিটি ম্যাক্সিমাম বা মিনিমাম হবে? ডিটারমিন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুজ অফ ভেলোসিটিস। এই ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুগুলো তোমাকে আবার বের করতে বলেছে। তা দেখো, ফার্স্টে আমরা ফাংশানটা নিই। ফাংশানটা ভি সমান কত আছে? 60 স্কোয়ার মাইনাস 60 কিউব। এবার ফাংশান
ভি ইজ এ কেমন দেওয়া আছে, এজ এ ফাংশন অফ টি দেওয়া আছে। তাহলে ভি ইকালস টু আইদার ম্যাক্সিমাম হোক, ভি ইকালস টু ভি ম্যাক্স অর ভি মিনিমাম হোক, কি হবে তার শর্ত কি, ডিভিডিটি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন যাকে বলে সমান জিরো, ডিডিটি অফ ভি ইকালস টু জিরো। সুতরাং আমরা এখানে কি করব, এই যে আমরা 1 নম্বর সমীকরণ আছে তার উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অবকলন করে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি, উইথ রেসপেক্ট টু টি যদি আমরা করি তাই, তাহলে দেখো কি হচ্ছে, ডিভিডিটি কত হলো, 6 থাকলো, টি স্কোয়ারের হলো টোয়াইস টি, ডিফারেন্সিয়েট করলে -6, টি কিউবের কি পাওয়ার নামলো, পাওয়ারে 1 কমলো, তাই কত হলো 12t -18 টি স্কোয়ার। এবার দেখো ফাংশানের ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম যা হোক না কেন ডিভিডিটি সমান 0 পুট করতে হবে। সুতরাং এটা আমরা 0 পুট করে দিই, তাহলে তোমাদের এই ডিভিডিটি সমান যদি 0 পুট করি, কারণ ফাংশন ম্যাক্সিমামই হোক আর মিনিমামই হোক এই শর্ত ধরে তো আমাকে এগোতেই হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, 6টি কমন নিয়ে নিলাম, তাহলে টোয়াইস টি -3 ইকুয়ালস টু 0, 6 নট ইকুয়ালস টু 0, সো আইদার টি ইকুয়ালস টু 0 অর টি ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে দেখো, এটা ভুল হচ্ছিল আমাদের, এটা কত হয়েছিল 2 - 3t হয়েছিল, 6টি কমন নিয়েছিলাম, ঠিক করে লিখছি, 6টি কমন নিয়েছিলাম, 2 - 3t সমান 0, তাহলে 6 নট ইকুয়ালস টু 0 থাকলো, তাহলে আইদার টি 0 অর 2 - 3t ইকুয়ালস টু 0, তাহলে টি ইকুয়ালস টু কত 2/3, তাহলে টি এর মান হয় 0 সেকেন্ড না হয় 2/3 সেকেন্ড। এবার আমাদের কি বিচার করতে হবে, কখন ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম কখন মিনিমাম, ডিভিডিটি কিন্তু আমরা এটা পেয়েছিলাম। এবার কি করব, ম্যাক্সিমাম মিনিমামের জন্য আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে ডিডিটি অফ ডিভিডিটি করব, তার পরিবর্তনের হার, ওই যে স্লোপের পরিবর্তনের হার যেমন করেছিলাম, সমান সমান কত, ডিডিটি অফ 12t -18 টি স্কোয়ার। দেখো 12 কনস্ট্যান্ট থাকলো, টি এর ডিডিটি অফ টি মানে 1, -18 কনস্ট্যান্ট থাকলো, টি স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে টোয়াইস টি হয়, তাহলে এটাই d2v dt2। তাহলে d2v dt2 কোন কোন ভ্যালুতে বের করবো, আগে টি ইকুয়ালস টু 0তে কেমন হচ্ছে দেখো তো, টি ইকুয়ালস টু 0 যখন আমি পুট করছি না এর ভ্যালু কেমন হলো, অতএব d2v dt2 সমান দেখো 12 - 36 ইন্টু 0, তার মানে 12, তার মানে এই ভ্যালুটা কেমন হলো বলো তো, এই 12 ভ্যালুটা দ্যাট ইজ গ্রেটার দ্যান 0, তার মানে ফাংশানের ভ্যালু টি ইকুয়ালস টু 0তে এটা ফাংশান হলো মিনিমাম। আর যদি আমরা টি ইকুয়ালস টু 2/3 প্রয়োগ করি এখানে d2v dt2 এই এক্সপ্রেশনে, এই যে d2v dt2 সমান 12 - 36t, তাহলে d2v dt2 আগে করেছিলাম টি ইকুয়ালস টু 0, এখন করছি টি ইকুয়ালস টু 2/3, দেখো কত হচ্ছে দেখো তো, 12 থাকলো তাই তো, এখন 12 আর কি থাকলো -36 ইন্টু টি মানে কত 2/3, তার মানে কত হলো বলো তো, 12 - 24 সমান -12, তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালু -12, দ্যাট ইজ ইয়োর লেস দ্যান 0, লেস দ্যান 0 মানে টি ইকুয়ালস টু 2/3 ফাংশনটা কেমন আছে, ফাংশন ভি কেমন, ভি ইকুয়ালস টু ভি ম্যাক্সিমাম, তাই না, ম্যাক্সিমাম হলেই তো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন দেখেছি লেস দ্যান 0, তাহলে আমার টি ইকুয়ালস টু 0তে কী হয়েছে, ভি হয়েছে, ভি সমান ভি এর মিনিমাম ভ্যালু হয়েছে, তাই না, টি ইকুয়ালস টু টি মিনিমাম ভ্যালুতে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন গ্রেটার দ্যান 0, আর ম্যাক্সিমাম ভ্যালুতে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন লেস দ্যান 0, তাহলে যখন গ্রেটার দ্যান 0 হয়েছে টি ইকুয়ালস টু 0তে ফাংশানের ভ্যালু মিনিমাম, তাহলে ফাংশানের মিনিমাম ভ্যালু বের করতে গেলে আমাদের 1 নম্বর সমীকরণে টি সমান 0 পুট করব, তাহলে ভি এর মিনিমাম ভ্যালু পাবো, সো ভি মিনিমাম ইকুয়ালস টু 6 ইন্টু 0 স্কোয়ার -6 ইন্টু 0 কিউব সমান 0, সো ভি মিনিমাম ইজ 0 হেয়ার, তাহলে ভি এর মিনিমাম ভ্যালু বেরোবে। এবার ভি ম্যাক্সিমাম কোন ভ্যালুতে, টি এর মান 2/3, এটা তো আমরা বিচার করে দেখেছি, অঙ্ক করে বিচার করেছি, তাহলে ভি এর এক্সপ্রেশনে বসায় ভি সমান 6t স্কোয়ার -6 ইন্টু টি কিউব
সমান 6 ইন্টু 2/3 হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2/3 হোল কিউব সমান সমান 6 ইন্টু 4/9 মাইনাস 6 ইন্টু 8/27। দেখো এখানে কেটে গেল, 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, 3 দুগুণ 6, 3 তিরিখ 3 9 27। তাহলে 8/3 মাইনাস কত হচ্ছে দেখো তো, এখানে 8/3 থেকে 16/9 বিয়োগ চলে যাচ্ছে। তাহলে দেখো এখানে শেষ পর্যন্ত কত থাকছে, 9 লসাগু হলে 8/9। তাহলে ভি মিনিমাম হয়েছিল 0, আমরা যে সিদ্ধান্তে এসেছিলাম ভি মিনিমাম হয়েছিল 0, আর ভি ম্যাক্সিমাম কত হলো না 8/9। এই যে এইখানে হয়েছিল 9 লসাগু 3 24 মাইনাস 16 হতো না, তাহলে 8/9। তাহলে ভি ম্যাক্সিমাম হলো 8/9। তাহলে এখানে আমাদের ভেলোসিটির একটা এক্সপ্রেশন দিয়েছিল ইন টার্মস অফ টাইম। এবার আমাকে বলল যে ভেলোসিটি কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে, তার তোমার ম্যাক্সিমাম ভ্যালুটা কত মিনিমাম ভ্যালুটা কত এটা আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। এবার ফাংশনের ভ্যালু আমরা জানি, ম্যাক্সিমামই হোক আর মিনিমামই হোক, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন শুড বি 0। সো ডিভিডিটি করে আমরা প্রথমে কি করলাম, 0 পুট করলাম, তাতে টি এর দুটো মান পেলাম, একটা পেলাম 0, একটা পেলাম 2/3। এবার আমরা বুঝতে পারছি একটাই ম্যাক্সিমাম হবে একটাই মিনিমাম হবে, কিন্তু ম্যাক্সিমাম বা মিনিমাম দেখতে কি করতে হবে, এই যে ডিভিডিটি তার আবার ডিফারেন্সিয়েট করলাম, ডিডিটি অফ ডিভিডিটি। এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম ডিভিডিটি সমান এটা 0 পুট করলাম, অ্যাকচুয়ালি আমাদের হাতে থাকলো ডিভিডিটি সমান 12t মাইনাস 18t²। এই ইকুয়েশনটা ডিডিটি করলাম, করে কি পেলাম, 12 মাইনাস কত হলো 36t। এবার আমরা কি করলাম, টি এর দুটো মান পেয়েছি, t=0 আর t=2/3। t=0 বসিয়ে দেখলাম d2v dt-র মান ওই ভ্যালুতে গ্রেটার দ্যান 0। সুতরাং আমরা এই সিদ্ধান্তে এলাম t=0তে ফাংশনের ভ্যালু মিনিমাম। আর আমরা তারপরে কি করলাম, তারপরে আমরা d2v dt বের করে তাতে t=2/3 বসালাম, দেখলাম মান এলো -12 লেস দ্যান 0। তাহলে t=2/3 ফাংশনের ভ্যালু তো ম্যাক্সিমাম। এইবার ম্যাক্সিমাম মান মিনিমাম মান কোথা থেকে বের করব, ভি এর মান চাই, তাহলে ভি এর এক্সপ্রেশনে বের করব। টি এর যে মানগুলো পেলাম মিনিমাম t=0তে, তাহলে t=0 পড়লে বসালে পরে মিনিমাম ভ্যালু 0 হলো। ভি এর ম্যাক্সিমাম মান কোথায় পাবো, কী করে পাবো, এই 1 নম্বর এক্সপ্রেশনে টি এর জায়গায় 2/3 বসালাম, তাহলে ভি এর ম্যাক্সিমাম মান পেয়ে গেলাম 8/9। ছিল মিটারে ভি, এবং ভি ইজ ইন মিটার পার সেকেন্ড, টি ইজ ইন মিটার হওয়া উচিত ছিল। তাহলে ভি ম্যাক্স হলো 8/9 মিটার প্রতি সেকেন্ড, ভি মিনিমাম হলো 0। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, আমাদের ফিজিক্সে বিভিন্ন জায়গায় বারবার কাজে লাগাতে হবে। নেক্সট আরেকটা প্রবলেমে আসছি, বলছে এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন OX, একটা OX একটা স্ট্রেট লাইন আছে, ইউ হ্যাভ এ স্ট্রেট লাইন OX, এই স্ট্রেট লাইনে একটা পার্টিকেল মুভ করছে। কীরকম ইকুয়েশন বলেছে তার, এক্স অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া আছে 40t, 40 প্লাস কি দেওয়া আছে 12t মাইনাস টি কিউব। কত দেওয়া আছে 40 প্লাস 12t মাইনাস টি কিউব। এখন তোমার কাছে কি চেয়েছে দেখো, তোমাকে বলছে যে হাউ লং দ্য পার্টিকেল ট্রাভেল বিফোর কামিং টু রেস্ট। দেখো এটা এর কিন্তু ডিস্টেন্স ট্রাভেলড এক্স দেওয়া আছে, তাহলে আমি এখানে ডিফারেন্সিয়েট যদি করি ডিএক্স ডিটি, কারণ আমার একটা কথা বলেছে বিফোর কামিং টু রেস্ট। কামিং টু রেস্ট মানে তার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত হবে, 0 হবে। ভেলোসিটি 0 হবে মানে তার আগে যদি আমি ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন পাই, তাহলে আমি ডিফারেন্সিয়েট করি এক্স থেকে ডিএক্স ডিটি করি, তাহলে উভয় পক্ষের এই ইকুয়েশনের 1 নম্বর ইকুয়েশনের বোথ সাইডের ডিফারেন্সিয়েশন করছি কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু টি। সো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ কোন ইকুয়েশন, অফ ইকুয়েশন 1 কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু টি, উই গেট তার ডিএক্স ডিটি সমান কত 40 কনস্ট্যান্ট, তার ডিডিটি 0, 12t, তাহলে 12 থাকলো টি এর হলো 1 মাইনাস 3t²। এবার তোমাকে কি বলছে, রেস্টে আসার আগে কত দূর যাবে,
তাহলে কোথায় ছিল কোথায় গেল সেটা আগে দেখি। রেস্টে আসা শর্ত মানে ভি এর মান কত, রেস্টে এলেই তো জিরো হবে। তাহলে কি দাঁড়ালো, এটা জিরো পুট করলে দেখো তো কী হয়, 3t² সমান 12। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি t² সমান 4, t সমান সমান ±2, কিন্তু টাইম তো নেভার লেস দ্যান জিরো। তাহলে t সমান সমান 2 সেকেন্ড। তাহলে t এর মান আমরা পেলাম 2 সেকেন্ড যখন ভি জিরো। এবার বলছি 2 সেকেন্ড সময় কত দূর যাবে। দেখো এক্সের একটা এক্সপ্রেশন আছে, 40 + 12t - t কিউ। আমরা টাইম কখন থেকে গুনতে শুরু করি, t = 0 থেকে। তাহলে t = 0 যদি আমরা এখানে বসাই, বুঝতেই পারছো x1 = 40 কিন্তু, আর বাকিগুলো t0 বসালে 0 হয়ে যাবে। এবার t = 2 বসাও তো, তাহলে ডিসপ্লেসমেন্ট যদি x2 হয়, 40 + 12 × 2 - 2 কিউব। তাহলে কত হলো দেখো, 40 + 12 × 2 = 24 - 8, 64 - 8 মানে 56। তাহলে ছিল 40 মিটার, হলো কত, 56 মিটার। তাহলে এই সময় কত দূর গেল, এই 2 সেকেন্ড সময়ে থামার আগে প্রথমেই কিন্তু সে 40 মিটার দূরত্বে ছিল এক্স অ্যাক্সিসের, x = 40-তে, এটা ছিলই t = 0-তে যখন শুরু হয়েছে। তাহলে সে কত দূর গেল, এখন x = 56 আছে। তাহলে সে কত দূর গেছে, x2 - x1, 56 - 40। তার মানে এই সময় ইন্টারভ্যালে সে থামার আগে আর 16 মিটার দূরত্ব গিয়েছে। এরপরে আরেকটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। এই অঙ্কে কি বলছে দেখো, এখানেতে তোমার বলা হচ্ছে যে দ্য রিলেশন বিটুইন ডিস্টেন্স ট্রেভার্স অ্যান্ড টাইম টেকেন ইজ গিভেন বাই। দেখো ডিস্টেন্স ট্রেভার্স এবং টাইম টেকেনের মধ্যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে। কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স সমান সমান কত লেখা আছে দেখো, 5t³ - 3t² + 2t। ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল অ্যাট t = 3 সেকেন্ড। তোমরা জানো ডিসপ্লেসমেন্ট যদি এটা হয় বা ডিস্টেন্স ট্রাভার্স ইন এ স্ট্রেট লাইন যদি এটা হয়, তাহলে ভেলোসিটি কী করে পাবো, dx/dt। এই dx/dt-কে না আমরা সংক্ষেপে লিখি x ডট। সো ডিফারেন্সিয়েটিং কি ডিফারেন্সিয়েট করলাম কাকে, ডিফারেন্সিয়েট করলাম বোথ সাইডসকে, কার ইকুয়েশন 1-এর অফ ইকুয়েশন 1 কার রেসপেক্টে লিখতে হয় এইভাবে, কিন্তু উইথ রেসপেক্ট টু টি উই গেট, আমরা পাই। দেখো dx/dt কত, দেখো একবারে ডান পক্ষে ডিফারেন্সিয়েট করছি, 5 থাকলো, t³ হলো 3t² মাইনাস 3 × t² ডিফারেন্সিয়েট করলে কত হবে, t² হলো 2t প্লাস 2 t এর ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে কত হলো দেখো তো, 15t² - 6t + 2। এটা কিন্তু তোমার কাছে চেয়েছে ভেলোসিটি আর t = 3 সেকেন্ড। তাহলে এই এক্সপ্রেশনে t এর মান 3 বসালে ভেলোসিটি পাবো। আর কি চেয়েছে, বলছে অ্যাক্সিলারেশন মানে কি, ভেলোসিটির পরিবর্তনের হার। তাহলে আবার এই যে ইকুয়েশন পেলে না 2 নম্বর সমীকরণ, আবার এগেন ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে, টি। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, dv/dt, ইট মিনস অ্যাক্সিলারেশন, ইকুয়ালস টু দেখো 15 × 30t মাইনাস 6 থাকলো, টি এর হলো 1 আর 2 কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন 0, তাহলে 30t - 6। এইবার ভি বের করতে হবে আমাকে, কত সেকেন্ডে বলেছে, ভি অ্যাট t = 3 সেকেন্ড। তাহলে এখানে টি এর মান 3 বসিয়ে দাও, কত হচ্ছে দেখো, 15 × 3² মাইনাস 6 × 3 + 2, 9 15 135 মাইনাস 18 + 2, তাহলে 117 + 2 119। এককগুলো আছে মিটারে এবং কিসে, সেকেন্ডে, তাহলে 119 মিটার পার সেকেন্ড। এটা অবশ্যই নিচে উত্তরে লিখবে। আর অ্যাক্সিলারেশন বের করবো, অ্যাক্সিলারেশন অ্যাট কখন বের করছি, t = 3। তাহলে এই 3 নম্বর ইকুয়েশনে t = 3 বসিয়ে দিই, সমান 30 × 3 - 6 সমান 90 - 6 সমান 84। অবশ্যই নিচে উত্তর করব,
অতএব অ্যাক্সিলারেশন, অতএব রিকোয়ার্ড অ্যাক্সিলারেশন অ্যাট কত, অ্যাট টি ইকুয়ালস টু 3 ইজ 84 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখানেও তাই উত্তরটা লেখা উচিত ছিল, অঙ্কটা করে নিয়ে নিচে উত্তরটা লিখবে। এরপরে আরেকটা অঙ্ক দিয়েছে আমাদের, সেই অঙ্কটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটা দেখা যাক। দেখো কি বলেছে, দ্য রিলেশন বিটুইন টি অ্যান্ড এক্স ইজ গিভেন বাই টি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস কত আছে বিএক্স, টি ইকুয়ালস টু কত আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স, এইরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে। বলছে হোয়ার এ অ্যান্ড বি আর কনস্ট্যান্ট, এ বি কনস্ট্যান্ট, খুব ভালো। বলছে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন। দেখো এখানে আমরা সাধারণত আমরা ওয়াই অ্যাজ এ ফাংশন অফ টি দেখি বা এক্স অ্যাজ এ ফাংশন অফ টি, এখানে টি অ্যাজ এ ফাংশন অফ এক্স আছে। তাহলে কি করব, তুমি তো জানো অ্যাক্সিলারেশনে যাওয়ার রাস্তা এক্স থেকে ডিফারেন্সিয়েট করে ডিএক্স ডিটি করবো, তার মানেই হলো ভি। আর ভি থেকে তাকে ডিফারেন্সিয়েট করলে ডিভি ডিটি বের করবো, তাকেই বলবো অ্যাক্সিলারেশন। তাহলে আমরা তো এখানে এক্স অ্যাজ এ ফাংশন অফ টি না হয়ে টি অ্যাজ এ ফাংশন অফ এক্স আছে, তাই তো, টি অ্যাজ এ ফাংশন অফ এক্স। তাহলে আমরা ডিটি ডিএক্স করি না কেন? তাহলে ইকুয়েশন 1 ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 কী করলাম, উইথ রেসপেক্ট টু কি ডিটি ডিএক্স উইথ রেসপেক্ট টু এক্স, কী করবো ডিটি ডিএক্স সমান কত হলো দেখো তো 2x প্লাস বি। এবার কী করবো ডিএক্স ডিটি সমান কত 1 বাই ডিটি ডিএক্স, তাহলে কত দাঁড়ালো 1/2x প্লাস বি। খুব সহজ ব্যাপার, এটাই তো ভি। কিন্তু আমার দরকার কি, আমার চেয়েছে অ্যাক্সিলারেশন। তাহলে কী বের করতে হবে, আবার দেখো এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু টি, কি দাঁড়ালো ডিভি ডিটি, তার মানে কি অ্যাক্সিলারেশন সমান 1/x এর ডিফারেন্সিয়েশন হয় -1/x স্কোয়ার, সুতরাং নিচেরটা ডিফারেন্সিয়েশন হোল স্কোয়ার হলো। আর কি হবে, এইবার এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করব, কেমন হবে দেখো 2a টি এর সাপেক্ষে এক্সের 2a ইন্টু ডিএক্স ডিটি, বি কিন্তু কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন 0, তাহলে এটাই থাকলো। এবার দেখো তাহলে -2ab ডিভাইডেড বাই 2x প্লাস বি তার হোল স্কোয়ার। কিন্তু তোমরা আগে দেখেছো ভি ইকালস টু 1/2x প্লাস বি, তাহলে 1/2x প্লাস বি এর জায়গায় ভি বসালে 1/2x প্লাস বি এর হোল স্কোয়ার সমান ভি স্কোয়ার বসানো যায়, তাহলে এটা হলো -2a ইন্টু দেখো কত হলো, একটা ভি ছিল আর একটা ভি স্কোয়ার এলো, তাহলে কত হলো এ সমান সমান মাইনাস এ মানে অ্যাক্সিলারেশন, অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন ক্যাপিটাল এই লিখি, যেহেতু আরেকটা ওদিকে কনস্ট্যান্ট এ আছে আলাদা যাতে না করতে পারি আমরা, তাই লিখছি -2a ভি কিউ। দেখো এখানে আমাদের 3-4টে অপশান ছিল, প্রথম অপশানটাই মিলে গেছে, সুতরাং -2a ভি কিউ ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার। সুতরাং এখানে আমাদের রাস্তা হলো, আমরা বললামই এক্স যদি দেওয়া থাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ডিএক্স ডিটি পাবো, ইট গিভস ইউ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাৎক্ষণিক বেগ। এবার তুমি যখন ভিকে পেয়ে গেলে অ্যাজ এ ফাংশন অফ টি, তাকে আবার ডিফারেন্সিয়েট করো ডিভিডিটি পেলে, অ্যাক্সিলারেশন পেলে, খুব সহজ রাস্তা। শুধু এখানে এই অঙ্কে কী ছিল, আমরা এমনিতে থাকে কি এক্স অ্যাজ এ ফাংশন অফ টি, এখানে কি ছিল টি অ্যাজ এ ফাংশন অফ এক্স। তাহলে কি করলাম, প্রথমে ডিটি ডিএক্স বের করলাম, তারপরে তার রেসিপ্রোকাল নিলাম, ডিএক্স ডিটি হয়ে গেল। তাহলে তার রেসিপ্রোকাল নিলাম, ডিএক্স ডিটি হয়ে গেল। এখানে আমার ডিএক্সটা লিখতে মিস হয়ে গিয়েছিলো, ডিএক্সের ডি পড়েনি, যাই হোক। এরপরে আমরা পরের প্রবলেমে যাচ্ছি, দেখছি যে ভি ইকুয়ালস টু √49 প্লাস ওয়াই। আমরা দেখো ভি অ্যাজ এ ফাংশন অফ টি হলে অ্যাক্সিলারেশন বের করি ডিভি ডিটি। এখানে আমাদের কী চেয়েছে, ভি আর ওয়াই রিলেশন, when the velocity is 1 meter per second find its acceleration, কিন্তু ভি অ্যাজ এ ফাংশন অফ টি তো নেই, ভি অ্যাজ এ ফাংশন অফ ওয়াই আছে,
বা যদি ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স থাকে, তখন কি রাস্তা? দেখো, এই এ সমান ডিভিডিটি না, এটা আমরা এরকম লিখতে পারি ডিভি ডিওয়াই ইন্টু ডিওয়াই ডিটি। আরে ভাই, ডিওয়াই ডিটি মানেই তো ভি, তাহলে এটা ভি ডিভি ডিওয়াই। যদি এ ভি অ্যাজ এ তোমার এখানে ভি অ্যাজ এ ফাংশন অফ যদি এক্স হতো, তাহলে কি করতাম? এ সমান সেই ডিভিডিটি, ডিভিডিটিটাকে কী লিখতাম? ডিভিডি এক্স ইন্টু ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি মানেই কি? ভি, তাহলে ভি ডিভি ডিএক্স। সুতরাং এইরকম অ্যাক্সিলারেশন বের করা অঙ্ক থাকলে আগে আমরা দেখব কি আছে। যদি ভি অ্যাজ এ ফাংশন অফ টি থাকে, অ্যাক্সিলারেশন সমান ডিভিডিটি। কিন্তু যদি ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স থাকে, তাহলে আমরা অ্যাক্সিলারেশন সমান কী লিখব? ভি ডিভি ডিএক্স। যদি তোমার ভি অ্যাজ এ ফাংশন অফ ওয়াই থাকে, তাহলে কী লিখব? এ সমান ভি ডিভি ডিওয়াই। অবশ্যই মনে রাখবে যে ফাংশনটা কেমন আছে, ভিকে কার অপেক্ষক হিসেবে প্রকাশ করা হয়েছে সে অনুযায়ী এগোবো। তাহলে এখানে দেখো আমাদের ভি আছে, আমরা রুটের মধ্যে থেকে ইকুয়েশনটাকে সহজ করতে দুই পক্ষের স্কোয়ার করে নিচ্ছি। ভি স্কোয়ার সমান 49 প্লাস ওয়াই। এবার দুই পক্ষের ডিফারেন্স, এইবার 1 নম্বর ইকুয়েশন দিয়ে ডিফারেন্সিয়েটিং কার সাপেক্ষে করব? ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু ওয়াই, এটা করে দিলাম। তাহলে দেখো ভি স্কোয়ারের ডিফারেন্সিয়েট করছি 2v, কিন্তু কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে 2v ইন্টু ডিভি ডিওয়াই সমান 49 ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন কত? 49 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, প্লাস ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন 1। কিন্তু তুমি জানো একটু আগে আমরা দেখেছি ভি ডিভি ডিওয়াই মানেই তো এ, তাই না? এ মানেই তো ভি ডিভি ডিওয়াই, তার মানে তো এটাই অ্যাক্সিলারেশন। তাহলে 2a সমান 1, তাহলে এ সমান সমান হাফ। দেখো, এবং এর মানটা ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই যাই হোক না কেন, শুধু অ্যাক্সিলারেশন তোমাকে এই যে বলছে ইন্ডিপেন্ডেন্ট অফ এটা কিন্তু ভিও। সুতরাং ভেলোসিটি 1 হোক, আধ হোক, যাই হোক না কেন, আমাদের অ্যাক্সিলারেশন কিন্তু হাফ। যদি অ্যাক্সিলারেশন হাফ হয়, এখানে 4টে অপশান আছে। ফার্স্ট অপশান 1 হলো না, সেকেন্ড অপশান 2 হলো না, থার্ড অপশান 7 হলো না, ফোর্থ অপশান ডি হাফ। সো দ্য কারেক্ট আনসার ইজ 4D। সুতরাং আমাকে কোথাও অ্যাক্সিলারেশন বের করতে দিলে ফার্স্ট দেখব কী দেওয়া আছে। ভি অ্যাজ এ ফাংশন অফ টি আছে, না ভি অ্যাজ এ ফাংশন অফ ওয়াই আছে, না ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স আছে। যদি ভি অ্যাজ এ ফাংশন অফ টি থাকে, স্ট্রেট ফরওয়ার্ড এ ইকুয়ালস টু ডিভিডিটি, এই রাস্তায় এগোবো। যদি ভি অ্যাজ এ ফাংশন অফ ওয়াই থাকে, তাহলে এ সমান সমান কী করবো? ভি ডিভিডি ওয়াই। ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স থাকলে এ সমান ভি ডিভিডি এক্স। আর ভি স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে কিন্তু বেশ মজা। ভি স্কোয়ারকে ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 2v ডিভিডি ওয়াই, যেন মনে থাকে। এক্সের রেসপেক্টে করলে 2v ডিভিডি এক্স। এইভাবে খুব সহজে ডিফারেন্সিয়েট করে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। এরপরে আরেকটা অঙ্ক দিচ্ছি। এই অঙ্কটা 5 নম্বর অঙ্ক কী বলে? এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন সাচ দ্যাট এস ইকুয়ালস টু এত, দ্য ভেলোসিটি when the acceleration is 0. The velocity of the particle, you have to find the velocity of the particle when the acceleration is 0. দেখো, s equals to কত আছে? t কিউব মাইনাস 6t স্কোয়ার প্লাস 3t প্লাস 4। তাহলে এবার ভেলোসিটি বের করবো। ভেলোসিটি বের করবো মানে আমাদের কি বের করতে হবে? ডিএসডিটি। ডিএসডিটিকে এক কথায় আমরা লেখার জন্য সহজে এস ডট দিয়ে দেবো, খুব সহজে হবে। মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনের সময়ও বাঁচবে। তাহলে এস ডট সমান কত? টি কিউ এর ডিফারেন্সিয়েশন ডিডিটি অফ টি কিউব মানে 3t স্কোয়ার মাইনাস ডিডিটি অফ 6 ইন্টু টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টোয়াইস টি প্লাস 3 ইন্টু টি এর 1, তাই না? তার মানে এস ডট সমান ডিডিটি অফ, আমাদের এটা বলে নিলে হয়তো ভালো হতো, টি কিউব মাইনাস 6t স্কোয়ার প্লাস 3t প্লাস 4। তাহলে কি হলো? ডিডিটি অফ টি কিউব মানে 3t স্কোয়ার, ডিডিটি অফ মাইনাস 6t স্কোয়ার, মাইনাস 6 থাকলো, টি স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে টি এর 2 পাওয়ারের 2 এলো, আর পাওয়ারে 1 কমে টি থাকলো, থ্রাইস টি 3 কনস্ট্যান্ট বেরিয়ে এলো, টি এর ডিফারেন্সিয়েশন 1, আর 4 তো কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন 0। তাহলে কত হলো? 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 3।
এবার আরেকবার অঙ্কে কী চেয়েছে, দ্য ভেলোসিটি হোয়েন দ্য অ্যাক্সিলারেশন ইজ জিরো। এটা কিন্তু ভেলোসিটির এক্সপ্রেশন বেরোলো, এস ডট মানে এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিলাম আমরা। এবার অ্যাক্সিলারেশন জিরো, এটা কিন্তু শর্ত আমার। অ্যাক্সিলারেশন কী করে পেতে পারি, ভি থেকে ডিভি ডিটি। সো ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু টি। সো ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু টি, এটা লেখায় উচিত আমাদের। তাহলে কি দাঁড়ালো, ডিভি ডিটি ইকুয়ালস টু কত, ডিডিটি অফ কত 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 3 সমান কত, ডিডিটি অফ 3t স্কোয়ার মাইনাস 12 কনস্ট্যান্ট থাকলো, ডিডিটি অফ টি প্লাস ডিডিটি অফ 3। দেখো কি দাঁড়ায়, প্রথম টার্ম 60, কেন, কারণ 3 কনস্ট্যান্ট বেরিয়ে এলো, টি স্কোয়ারের টোয়াইস টি, মাইনাস 12, কারণ ডিডিটি অফ টি মানে 1 আর ডিডিটি অফ 3 মানে 0। এবার তোমাকে কি বলেছে, দিস ইজ অ্যাক্সিলারেশন, তোমাকে বলেছে ভেলোসিটি হয় না অ্যাক্সিলারেশন ইজ 0। তাহলে অ্যাক্সিলারেশন যদি আমি 0 পুট করে দিতে পারি, তাহলে অ্যাক্সিলারেশন সমান 0, হুইচ ইমপ্লাইজ দ্যাট, কি ইমপ্লাই করে 60 মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে 60 ইকুয়ালস টু 12, সো টি ইকুয়ালস টু 2। তাহলে কখন অ্যাক্সিলারেশন 0, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে। তখন ভেলোসিটি চেয়েছে, ভি সমান সমান কত আছে, 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 3, তাই কি না। তাহলে এইখানেতে আমাদের এখন কিন্তু টি এর মান বসাতে হবে 2। টি এর মান 2 বসালে কত হচ্ছে, 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 3। দেখো 3 4 12 মাইনাস কত 24 প্লাস 3 15 মাইনাস 24 মানে মাইনাস 9। সুতরাং আমাদের যখন ভেলোসিটি 0, হেন দ্য অ্যাক্সিলারেশন 0, দেন দ্য ভেলোসিটি ইজ 9 মিটার পার সেকেন্ড। সো দ্য ভেলোসিটি, কত ভেলোসিটি ইজ minus 9 meter per second when the acceleration is 0. When the কি acceleration is 0, তো আমরা উত্তরে পৌঁছে গেলাম is 0. নেক্সট, আজকের লাস্ট প্রবলেম আজকের জন্য কি বলছে, the position of a particle varies with t as x equals to 6 plus 12t minus 2t square, where x is in meter and t is in second. Find the distance traveled by the particle in the first 5 seconds. দেখ, ডিস্টেন্স ট্রাভেলড কিন্তু তোমাকে কখনো বলেনি ডিসপ্লেসমেন্ট। এইখানে দেখো আমরা কি করব, আসলে তোমার এই ক্ষেত্রে বুঝতে পারছো এক্সপ্রেশনে টি স্কোয়ার আছে উইথ নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে একটা সময়ে আমার কিন্তু ভেলোসিটি কিন্তু 0 হয়ে যাবে, তারপরে বিপরীত দিকে ভেলোসিটি পাবে। তাহলে একটা বিশেষ দিকে গিয়ে পার্টিকেল কিন্তু বিপরীত দিকে আসবে। তাহলে ডিসপ্লেসমেন্ট আমি পেতে পারবো, যোগ বিয়োগ করে অঙ্ক দেবে, কিন্তু ডিস্টেন্স ট্রেভার্সডের জন্য যতক্ষণ একদিকে যাচ্ছে সেই ভ্যালু নেব, বিপরীত দিকে এলে যখন আমার ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হতে যাবে, ডিস্টেন্স ট্রেভার্স তো নেগেটিভ হয় না, তাহলে সেখানে মডিউলাস নেব, দিয়ে তার পজিটিভ ভ্যালু বের করব। তাহলে প্রথমে ডিএক্সডিটি করি। ডিএক্সডিটি কত, ডিডিটি অফ 6 প্লাস 12t মাইনাস 2t স্কোয়ার। দেখো ডিডিটি অফ 6 মানে কত 0 প্লাস ডিডিটি অফ কত 12t মাইনাস ডিডিটি অফ 2t স্কোয়ার কত হচ্ছে, দেখো তো কত হচ্ছে, ডিডিটি অফ 6 0 প্লাস 12 বেরোলো, ডিডিটি অফ টি মানে 1 মাইনাস 2 থাকলো, ডিডিটি অফ টি স্কোয়ার মানে 2t। তাই দেখো 12 মাইনাস 4t ইকুয়ালস টু 0, অতএব টি ইকুয়ালস টু 3। তাই দেখো 3 সেকেন্ডের মাথায় কিন্তু ভেলোসিটি 0 হলো। তারপরে কি হবে, যদি আমি মান বসাই তাহলে এক্সের মান কিন্তু দেখো ভেলোসিটি যদি 0 হয়ে যায়
তারপরে ভেলোসিটি কি হতে পারে, 3-এর থেকে বড় সংখ্যা যদি আমি বসিয়ে যাই এখানে, ধরো আমি 4 বসালাম, তাহলে 12 মাইনাস 16, তাহলে ভেলোসিটি কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, ভেলোসিটি বিপরীতমুখী হতে থাকছে। তাই ভেলোসিটি 0 হয়ে বিপরীত মানে উল্টো দিকে যাবে। তাই আমাদের এই অঙ্কে কি করব, আগে t=0 টু t=3 সেকেন্ড, এই সময়ে কত দূর যাবে বের করব। তারপরে t=3 টু t=5 সেকেন্ড, 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, এই সময় কত দূর যাবে বের করব। এই যে দূরত্বটা ঋণাত্মক হবে তার ডিসপ্লেসমেন্ট তো নয়, সে তো ঋণাত্মক হতে পারে না, তাহলে তাকে ধনাত্মক নিয়ে আমাকে ভাবতে হবে, তার পজিটিভ ভ্যালু নিয়ে ভাবতে হবে। দেখো আমরা আগে দেখে যাই, t=0 বসালে এই এক্সপ্রেশনে x সমান কত, 6 + 12t মাইনাস টোয়াইস টি স্কোয়ার। t=0 পুট করলে x যদি x1 হয়, x1 সমান 6 + 0 মাইনাস 0, দ্যাট ইজ 6। t=3 পুট করলে কত হচ্ছে দেখো তো, তাহলে x2 সমান, t=3 পুট করেছি, তাহলে x2 সমান 6 + 12 × 3 মাইনাস 2 × 3 স্কোয়ার, তার মানে 6 প্লাস কত 36 মাইনাস 3 তিরিক্ষে 9, 9 দুগুণ 18, 18 আর 6 24। তাহলে দেখো এই সময়ে কত দূর গেছে, x2 মাইনাস x1 প্রথমে পজিশান ছিল ধরো এই রেখার ওপরে x1-এ, তারপরে আমি গেছি কত দূর, 0 থেকে 3 সেকেন্ডে x2-তে, তাহলে আমি এই সময় কত দূর গেছি, x2 মাইনাস x1 মানে 24 মাইনাস 6 মানে আমি এই সময় 18 মিটার গিয়েছি। এরপরে আমি ব্যাক করছি, ব্যাক করে আমি কত দূর যাব সেটা দেখা যাক। দেখো t=3-তে আমরা কষে নিয়েছি, কোথায় ছিলাম 24 মিটারে, এবার t=5 বসায়, তাহলে অ্যাট t=5 এক্সের মান কত, এক্সের মান কত, এক্স সমান 6 + 12 × 5 মাইনাস 2 × 5 স্কোয়ার। এটা কিন্তু x2 এখনকার, x4 আর x2 বা এটা x3 ধরতে পারো, x2 কিন্তু 24 মিটার আছেই t=3-তে, t=3-তে আমার অবস্থান x2 সমান 24 মিটার ছিলই, x3 কত দেখতে চাইছি, 6 + 60, 5 × 5 = 25, 5 × 5 = 25 দুগুণ 50, তাহলে আমাদের t=5-এ ডিসপ্লেসমেন্ট কতখানি দেখতে চাইছি, 6 + 60 মাইনাস 50, তাহলে কত হলো 66 মাইনাস 50 মানে 16। আগে কোথায় ছিল বলো তো, x1-এ কোথায় ছিল, x1-এ ছিল সে 6-এ, এই যে এটা ছিল x1, সে 6 মিটারে, x2-তে কোথায় গেল 24 মিটারে, x3-তে সে আবার কোথায় ব্যাক করলো 16 মিটারে, x3 সমান 16 মিটার, তাহলে তো সে ব্যাক করলো কতখানি, দেখো সে ব্যাক করেছে কিন্তু 24 আর 16-র যে ডিফারেন্স, 24 মাইনাস 16 নয়, 24 ডিফারেন্স 16 মানে 8 মিটার, তাহলে সে কত দূর গেছে, প্রথম ইন্টারভ্যালে গিয়েছিল 18 মিটার, x2 মাইনাস x1 ছিল 18 মিটার, আর x3 ডিফারেন্স x2 ডিফারেন্স মানে ওখানে আমরা এটাও করতে পারি, x3 মাইনাস x2 তার মড নিলে 8 মিটার, x3 মাইনাস x2 কিন্তু করলে হচ্ছিল -8, তার মড মানে 8 মিটার, তাহলে মোট কত দূর গেছে 18 আর 8 26 মিটার, মোট অতিক্রান্ত দূরত্ব ডিস্ট্যান্স ট্রেভার্সড কিন্তু বলা হয়েছে। সো দ্য ডিস্ট্যান্স ট্রেভার্সড ইকুয়ালস টু কত হলো 26 মিটার। এইভাবে অঙ্কটা করলে অনেক ইজি হয়ে যায়, দ্রুত যখন তোমার ক্যালকুলাস অভ্যস্ত হয়ে যাবে অনেক তাড়াতাড়ি পারবে। এই অঙ্কটায় দেখবে অনেক বই অনেক বড় বড় করে দিয়েছে, তা কিন্তু নয়। যখন আমি এক্সপ্রেশনে তাকিয়ে দেখছি যে একটা সময়ে এই এক্সপ্রেশন থেকে আমি ভেলোসিটিটাকে দেখে গেজ করার চেষ্টা করলাম, একটা সময় ভেলোসিটি 0 হয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং ভেলোসিটি 0 হয়ে নেগেটিভ মানে উল্টো দিকে যাচ্ছে পার্টিকেলটা, ভেলোসিটি 0 মানে থেমে গেল, থেমে গিয়ে ভেলোসিটি নেগেটিভ মানে উল্টো দিকে যাবে, তার মানে কী আছে, কী হবে, ডিস্ট্যান্স ট্রেভার্সড কিন্তু আমি বের করতে পারছি না, ডিসপ্লেসমেন্টে সব বিয়োগ হতে হতে যাচ্ছে, দেখো x1 থেকে x2-তে গেল, তারপরে উল্টো দিকে x3-তে, কিন্তু ডিস্ট্যান্স ট্রেভার্স তো আর নেগেটিভ হবে না,
তাহলে আমার কী হবে, x1 থেকে x2 যতটা দূরত্ব বের করলাম, x3 থেকে x2 ডিফারেন্সটা বের করব এবং এটা পজিটিভ হিসেবে ধরে যোগ করতে হবে। তাই টোটাল ডিস্টেন্স ট্রেভার্সড ইজ 26 মিটার। এই হলো আমাদের ডিফারেন্সিয়েশনের উপরে বেসিক কথাবার্তা এবং ফিজিক্সের পরিপ্রেক্ষিতে তার কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা অবশ্যই এই ধরনের প্রবলেমগুলো কিভাবে করলাম অ্যাপ্রোচটা দেখবে, নতুন জায়গা। এর সঙ্গে এই ক্যালকুলাসের প্রথম দিকে তোমরা অনেক কিছু না শিখেই অনেকটা জাম্প করে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টে যাচ্ছ, তার প্রয়োগ করছো, যেটা অঙ্কে পরে শিখবে। সুতরাং এখানে একটু বেশি প্র্যাকটিস করবে, জিনিসগুলো ধাতস্থ হওয়ার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবো, তারপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং এদের প্রয়োগের ওপরে আরও গোটা 4 লেসন দেব, যাতে তোমাদের অনেকটা সুবিধে হয়ে যায়। ক্যালকুলাস মানে নতুন জায়গা, নতুনভাবে করা, কি করব, অঙ্কে তো অনেক পড়তে হবে তবে হবে, অত চিন্তার কোনো কারণ নেই। তোমাদের যেভাবে বললাম সেভাবে তোমরা দেখবে, সহজ করে তোমরা প্র্যাকটিস করবে, বইয়ে অনুরূপ ধরনের অঙ্ক বের করে করে করবে, অভ্যাস করতে করতে তোমরা শিখে যাবে। তা করতে আবার ম্যাথামেটিক্সে যখন তুমি লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি করবে, তখন তোমার জ্ঞানের যে সীমাবদ্ধতা সেটা দূর হবে, তখন তুমি আরও অনেক ভালো অঙ্ক করতে পারবে। যাই হোক, এই বলে আমরা পরবর্তী লেসনে ইন্টিগ্রেশন শুরু করব। এ কথা বলে এই ক্যালকুলাস সংক্রান্ত সেকেন্ড লেসন আমাদের শেষ করছি।